হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে 5টা টপিকের উপরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো এবং সেই সমস্ত অঙ্কগুলো সবগুলোই কিন্তু ট্রিক্সের মাধ্যমে দেখাবো। ফলে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা পরীক্ষায় এলে খুব সহজে ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। এবং যে অঙ্কগুলো আজকে তোমাদেরকে করে দেখাবো সেগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। সুতরাং চলো আমরা দেখে নিই। তো প্রথম আজকে যে প্রবলেম বা যে অঙ্ক সেটা আজকে কি আছে সেটা দেখে নিই আমি। তো প্রথম যে অঙ্ক সেটাতে কি বলছে যে এক ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা ক্রয় করে 11 টাকায় 10টি খেলনা বিক্রয় করে, তো লাভের হার কত? বুঝতেই পারছো অঙ্ক যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় বারবার এই ধরনের প্রশ্ন আসে। তো সেটার ক্ষেত্রে আমরা খুব সহজে কিভাবে কম সময়ের মধ্যে করে নেব সেটা তোমাদেরকে দেখাই। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে কি, দেখো যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত না 10 টাকায় 11টা, তাই না? 10 টাকায় কতগুলো বলছে না 10 টাকায় 11টা, এবং আরেকটা কি বলছে যে বিক্রি করছে কত না 11 টাকায় 10টা। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক পরপর আছে আর কি। ঠিক আছে, যে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না এখানে যেটা বলছে যে 10 টাকায় 11টা খেলনা। প্রথমে হচ্ছে টাকা, তারপরে হচ্ছে খেলনা, তারপরে টাকা, তারপরে খেলনা। ঠিক আছে, তো 10 টাকায় 11টা খেলনা কিনে 11 টাকায় 10টা খেলনা বিক্রি করছে। এই অঙ্ক লাভের হার বা ক্ষতির পরিমাণ কত, ক্ষতির শতাংশ কত, সেটা আমরা খুব সহজে বের করব ট্রিক্সের সাহায্যে। সেটা হচ্ছে কি, যখন এই ধরনের অঙ্ক হবে সরাসরি লিখব 10 টাকায় 11টা খেলনা কিনে 11 টাকায় যদি 10টা বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে লাভের হার হবে কত না সরাসরি আমরা করব যে কাছের সঙ্গে কাছে যে সংখ্যা তাকে আমরা গুণ করব এবং দূরের সঙ্গে দূরের যে সংখ্যা তাকে আমরা গুণ করব। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে যাবে, একদম পরিষ্কার, খুব সহজে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে না দূরের সঙ্গে দূরে করব এবং 10-এর সঙ্গে 10 যদি করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 10-এ 100, এবং কাছের সঙ্গে যদি কাছে করি তাহলে 11-এর সঙ্গে 11, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 121 হবে। তো তোমরা বলবে যে এই দুটো স্যার কী বের করলেন? দুটোই হচ্ছে কি না ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য। বলে কোনটা ক্রয় মূল্য? বলে প্রথমে যেটা আগে তো জিনিস কিনতে হবে, আগে জিনিস কিনবো তারপরে আমি বিক্রি করব, তার মানে প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে কি ক্রয় মূল্য, বা যেটা আমরা বলছি কি না সিপি। ঠিক আছে, এবং পরে যেটা বেরোবে সেটা হচ্ছে কি যে বিক্রি মূল্য বা সেল প্রাইস। তার মানে প্রথম যেটা কিভাবে হচ্ছে না প্রথমটার সঙ্গে লাস্টেরটা করছি দূরের সঙ্গে দূরে, কাছের সঙ্গে কাছে। ঠিক আছে, 10-এর সঙ্গে 10 100, 11-এর সঙ্গে 11 121। প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং পরেরটা যেটা হবে সেটা হচ্ছে কি বিক্রি মূল্য। তাহলে হয়ে গেছে, তার মানে 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করেছে। লাভের হার কত বা লাভ হয়েছে কত না 21 টাকা হয়েছে। তাহলে লাভের শতাংশ কত? তো এখান থেকে সরাসরি আমরা বলে দিতে পারি 21%। তার কারণ কি 100 টাকা জিনিস যদি 121 টাকায় বিক্রি হয় তাহলে কত লাভ হয়েছে না 21% হয়েছে। বা তোর এই অঙ্কের দিক থেকে করো তাহলে সেক্ষেত্রে কী হবে যে 21 টাকা লাভ হয়েছে যখন ক্রয় মূল্য কত না 100, তাহলে আমরা সবসময় ক্রয় মূল্য দিয়ে ভাগ করব। তাহলে 100-তে কত হবে সেটাই হচ্ছে শতাংশ, তাহলে সেক্ষেত্রে কত হবে 100 100 কাটবো, তাহলে সেক্ষেত্রে লাভের যে হার বা শতাংশ সেটা হচ্ছে কত না 21%। একদম সহজভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা করব, কোনো সময় যাবে না। ঠিক এইভাবে তোমরা এই ধরনের যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো এই ট্রিক্সের মাধ্যমে করবে। ক্যালকুলেশন খুবই কম হবে, ছোট হবে এবং সহজে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। আরেকবার বলি যে কি হচ্ছে 10 টাকায় 11টা খেলনা কিনে 11 টাকায় 10টি, সমাধান কি করে করব না কাছের সঙ্গে কাছে দূরের সঙ্গে দূরে। তো 10 10-এ 100, প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে ক্রয় মূল্য, পরে যেটা বেরোচ্ছে 121 সেটা হচ্ছে বিক্রি মূল্য। তার মানে 100 টাকাটা যদি 121 টাকায় বিক্রি করে তাহলে স্ট্রেট ওয়েটে আমরা এটা না করেও আমরা বলতে পারি যে লাভের শতাংশ কত না 21। ঠিক আছে, বা সরাসরি বলতে পারি এভাবেও যে 100 টাকা যদি 121 টাকায় বিক্রি হয় তাহলে লাভ হয়েছে কত 21 টাকার লাভ হয়েছে কত টাকায় না সবসময় ক্রয় মূল্যের উপর ধরতে হবে। তাহলে 100 টাকায়, তাহলে 21 টাকা যদি 100 টাকার উপর হয় তাহলে 100 টাকার উপর কত হবে না সেটা হচ্ছে কত 21%। এরপরের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ধরনের অঙ্ক কিন্তু আসে। তো আগে যেটা করেছিলাম এটা আরেকটা করে দিচ্ছি, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক বা এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলছে দেখো, যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি 5 টাকায় 6টা কিনে 3 টাকায় 4টি, 5 টাকায় 6টা কিনে 3 টাকায় কী করছে না 4টি বিক্রি করছে। ঠিক আছে, এই হচ্ছে এখানে যে লেবু কিনছে 5 টাকায় 6টা আর বিক্রি করছে
3 টাকায় 4টে। তাহলে প্রথমে যেটা বলেছিলাম এখানে হচ্ছে কত না টাকা, তারপরে হচ্ছে লেবুর সংখ্যা, তারপরে টাকা, তারপরে হচ্ছে লেবুর সংখ্যা। সমাধান কি করে করব না বলেছি যে কাছের সঙ্গে কাছে আমরা গুণ করব এবং দূরের সঙ্গে দূরে আমরা গুণ করব, তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথমে কি হবে 5-এর সঙ্গে 4 করব, তাহলে 5 4 20 এবং প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে কি যে ক্রয় মূল্য বা সিপি, ঠিক আছে। এবং পরে যেটা বেরোবে সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য এবং সেটা কত না 6 3 18। তাহলে এক্ষেত্রে 18 টাকা যেটা পরে বেরোবে সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য বা সেটা হচ্ছে কি এসপি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 20 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করছে, তো সরাসরি কী হচ্ছে যে টাকায় কিনেছে তার থেকে কম টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে, তাই না? তো সেটা ক্ষতির পরিমাণ কত? 20 টাকায় কিনে যদি 18 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে কত 2 টাকায়। তাহলে শতকরা হার কত হবে না ক্ষতির সবসময় শতকরা হার বের করতে হবে তার ক্রয় মূল্যের উপরে বের করতে হবে, তাই না? তাহলে 2 টাকা যে ক্ষতি হয়েছে কত টাকার উপরে না 20 টাকার উপরে, ঠিক আছে। তাহলে 2 টাকায় 20 টাকায় যদি 2 টাকা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে 100 টাকায় কত ক্ষতি হবে? তাহলে সেক্ষেত্রে করব কত হচ্ছে 20 5 100, তার মানে 5 দিয়ে 10% হচ্ছে কি ক্ষতি বা এক্ষেত্রে কি হয়ে যাবে না লস হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে 20 টাকায় যদি 18 টাকা বিক্রি করে, 20 টাকায় কিনে কোনো জিনিস 18 টাকায় বিক্রি করলে মানে লসই হবে, ক্ষতি হবে। তো সেটা ক্ষতির পরিমাণ কত না ক্ষতি হয়েছে 2 টাকা, কত টাকায় না ক্রয় মূল্যের উপর সবসময়। তো 20 টাকায় যদি 2 টাকা ক্ষতি হয় তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে না সেটা হচ্ছে কত না 10%। এরপরে যে অঙ্ক নিয়েছি দেখো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অঙ্কটাতে কী বলছে প্রথমে দেখে নিই আমরা। বলছে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। তো কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারে? তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি আমরা গুণ করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি বলছে এখানে না প্রথমটার ক্ষেত্রে বলছে যে 12 জন লোক কত হচ্ছে না 12 জন লোক ডেলি 9 ঘন্টা কাজ করছে এবং কত দিনে সেটা না 30 দিনে করছে, ঠিক আছে। টোটাল যে কাজের যে পরিমাণ সেটা কত হবে না সবগুলোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে 12 জন লোক ডেলি 9 ঘন্টা করে কাজ করছে এবং সেটা কত না 30 দিনে কাজটা তুলে দিচ্ছে, ঠিক আছে। তো আরেকটা কন্ডিশান দিয়েছে সেটা হচ্ছে কি যে কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে করবে। তো কতজন লোক তো আমাদের জানা নেই, সেটাকে আমরা মেন ধরছি। তো সেটা কত বলছে না দৈনিক কত ঘন্টা করে কাজ করছে না 5 ঘন্টা করে 24 দিনে করছে, 5 ঘন্টা করে করছে এবং সেটা 24 দিনে করছে। এবং এটা কিন্তু সমান নয়, যদি সমান হতো তাহলে সরাসরি আমরা এক্ষেত্রে কী করতাম না ইকুয়াল করে দিতাম এবং সেক্ষেত্রে ম্যান কতজন লোক সেটা এম এর মান আমরা বের করতে পারতাম, তাহলে সহজেই কিন্তু আমাদের উত্তর হতো। কিন্তু এখানে প্রশ্নে বলেছে যে ওই কাজটা তার 10 গুণ কাজ করছে, তার মানে এখানে যে কাজটা করছে তার 10 গুণ করছে, তার মানে এটা তো 1 গুণ আর এটা যেটা হবে সেটা হচ্ছে 10 গুণ। তাহলে দুটো তো সমান হতে পারে, আর দুটোকে সমান করতে গেলে কী হবে যেহেতু এটা 10 গুণ তাহলে এটাকে 1 গুণ করার জন্য আমাকে কী করতে হবে না 10 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে বুঝতে পারছো যে 12 জন লোক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটা কাজ করছে। আর একটা কী হবে না কতজন লোক জানতে চেয়েছে 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে কাজটা কমপ্লিট করবে কত না যে আগে যে কাজ হয়েছে তার 10 গুণ কাজ করবে। সুতরাং এটাকে তারা সরাসরি আমরা সমান করতে পারি না, এটা যেহেতু 10 গুণ কাজ করবে তাহলে এটা হচ্ছে 1 গুণ, তাহলে এটাকে আমি 1 গুণ করতে গেলে সেটার ক্ষেত্রে কী করব না 10 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমাদের কী হবে না 1 গুণ হয়ে যাবে, এটার সঙ্গে আমাদের সমান হয়ে যাবে এবং সেক্ষেত্রে কত হবে না কতজন লোক যেটাকে আমরা এম দিয়ে এখানে দেখিয়েছি তো সেটার মান বেরোলে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তো আরেকটা ভাবে করতে পারো যে সেটা হচ্ছে কি যে এইটা যে কাজটা সেটা হচ্ছে কত 1 গুণ, তাহলে 1 গুণ কাজ বাই 1, 10 গুণ কাজ তাহলে বাই 10, তাহলে কী হবে দুটো সেক্ষেত্রে সমান হয়ে যাবে। তাহলে সরাসরি আমরা করে ফেলি তাহলে হয়ে যাবে উত্তর 5 দিয়ে কাটছি 2 হবে, 2 দিয়ে কাটছি সেক্ষেত্রে কত হয়ে যাবে 12 হয়ে যাবে, ঠিক আছে। তো 12 হয়ে গেলে এখানে যে ফিগারটা দিয়েছে সেটা হচ্ছে কত না 12 হয়ে গেলে এখানে যে 12 আছে এই 12 এখানে সরাসরি কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে এম ইকুয়াল টু কত বা কতজন লোক লাগবে সেটা হচ্ছে কত না 9 গুণিতক 30, তার মানে হচ্ছে কত না 270 জন লোক আমাদের দরকার পড়বে আগে যে কাজটা করেছিল তার যদি 10 গুণ কাজ 5 ঘন্টা করে 24 দিনে যদি কমপ্লিট করতে চায়। তাহলে এই ধরনের অঙ্ক একদম সরাসরি তোমরা গুণ করবে। এখানে যদি 10 গুণ না বলতো তাহলে সরাসরি আমরা করতাম কি 12 গুণিতক 9 গুণিতক 30 সমান এম, যেটা তো দেওয়া নেই এটা বের করতে হবে ইন্টু 5 ইন্টু 24, ঠিক আছে। সরাসরি আমরা গুণ করে সেক্ষেত্রে আমরা কি করতাম না এম এর মান যেটা বেরোতো সেটা হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু বলেছে যে কতজন লোক ডেলি 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে এর 10 গুণ কাজ করবে,
তো এটাকে সমান করব কি করে, না এটা যেহেতু 1 গুণ, তাহলে এটা 10 গুণ মানে কি, এটাকে 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটাও 1 গুণ হবে, তখন সেটা ইকুয়াল হয়ে যাবে। তো এখান থেকে আমরা এর মান সহজে বের করলাম, এবং সেটা কত দিনে করবে, কতজন লোক, না 270 জন লোক ডেলি 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে প্রথম যে কাজটা আছে তার ঠিক 10 গুণ কাজ করতে পারবে। এবারের অঙ্ক দেখো ওই টাইপেরই অঙ্ক, তো আরেকটা করে নিই আমরা, দেখে নিই অঙ্কটাতে কী বলছে, যে 10 জন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 18 দিনে 50টি জামা বানাতে পারে, তবে 20 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 200টা জামা তৈরি করবে বা বানাবে। তাহলে এক্ষেত্রেও আমরা ঠিক আগের মতনই করব। এখানে আগে কী ছিল না, প্রথমটার ক্ষেত্রে কোনো কিছুই বলেনি, সেই জন্য আমরা 1 গুণ বলেছিলাম। তো যেটা কাজের ব্যাপার সেটার ক্ষেত্রে আমরা কী করব না, তাকে ইউনিটে আমরা পরিণত করব। তো এখানে প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, না 10 জন লোক ডেলি 5 ঘন্টা করে কাজ করছে। 10 জন লোক ডেলি 5 ঘন্টা করে কাজ করে কতজন, না কী হচ্ছে না 18 দিনে একটা কাজ করছে, 18 দিনে একটা কাজ করছে, এবং এই কাজটা করে সেটা কাজের কতটা কাজ করছে, না ডেলি 50টা করে জামা তৈরি করছে। তো যে কাজের যেটা পরিমাণ সেটা হচ্ছে কি না আমরা নিচে করব, ঠিক আছে। তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 জন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করছে এবং 18 দিনে করছে কতগুলো, না 50টা জামা তৈরি করছে। তাহলে একটা ইউনিটের ক্ষেত্রে কত হবে, না 50 করে দেবো, ঠিক আছে। তাহলে যেটা আগের ক্ষেত্রে কিছু বলা ছিল না বলে আমরা নিচে 1 দিয়েছিলাম, কিছু না বলা মানে 1 ইউনিট। তো এটার সঙ্গে সমান হবে কি দিয়েছে এখানে, না এখানে যেটা দিয়েছে যে 20 জন লোক ডেলি 9 ঘন্টা করে কাজ করছে, 20 জন লোক ডেলি 9 ঘন্টা করে কাজ করছে, জিজ্ঞেস করেছে কত দিনে। তো দিনটাকে আমরা ডি হিসাবে করলাম, এবং সেটা কত বলেছে, না কতগুলো জামা তৈরি করতে পারবে, না 200টা জামা তৈরি করতে পারবে। তাহলে সবগুলোর ক্ষেত্রে দেখো যেহেতু আমরা ইকুয়াল সাইন দিয়েছি, সেক্ষেত্রে কী করব এগুলোর ক্ষেত্রে, না ইউনিট 1 করে নেব। এখানে 50টা জামার জন্য যদি এই কাজের দরকার হয় তাহলে সেক্ষেত্রে একটা ইউনিটের জন্য কত, না 50, আর এখানে বলছে যে 20টা জামা তৈরি করবে, তাহলে সেক্ষেত্রে 1 ইউনিট কত হবে, না 200টা। তাহলে সেক্ষেত্রে কী হবে, না 200 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটাও 1 ইউনিট হবে, এবং বা এখানেও একটা জামা তৈরি করতে কত সময় বা দিন বা ঘন্টা লাগবে, এবং এক্ষেত্রেও কী হবে, না একটা জামা তৈরি করতে কত দিন, কত ঘন্টা বা কত মানুষ লাগবে সেটা আমাদের এখানে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা বের করতে পারবো। এখানে তোমরা 50 বা 200 সরাসরি না দিয়ে, যেহেতু অঙ্কে বলেছে যে প্রথমটা ক্ষেত্রে 50টা জামা এবং পরেরটা ক্ষেত্রে 200টা জামা, তার প্রথমটার কত হচ্ছে, না 4 গুণ। সরাসরি তোমরা শুরুতেই 50 আর 200 না বসিয়ে সরাসরি শুধু যদি এখানে 4 বসিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো যাই হোক এখানে আমরা করে নিচ্ছি, সেটা হচ্ছে কত, এখানে 50 আর এখানে 200, তো এটা কত হবে, না 4 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে উপরে কত হবে, 4 5 20, এখানে 5 দিয়ে কেটে দিচ্ছি, এখানে 9 দিয়ে কাটছি, তাহলে সেক্ষেত্রে কত হয়েছে, 10 হয়ে যাচ্ছে, সবই কেটে গেল। তাহলে সেক্ষেত্রে ডি সমান কত হয়ে যাবে, না 10 গুণিতক 2, তার মানে সেক্ষেত্রে টোটাল আমাদের কত দিন লাগবে, না 20 দিন আমাদের প্রয়োজন হবে যে 200টা জামা তৈরি করতে, ঠিক আছে। ঠিক এক্স্যাক্টলি সেম ইকুয়েশানে আমরা আগে যে অঙ্কটা করলাম, এবারের অঙ্কটা ঠিক সেম ইকুয়েশানে, যেটা আমরা দেওয়া থাকবে না সেটা যেটাকে বের করতে হবে, সেটাকে আমরা আগের ক্ষেত্রে মানুষ তো এম করেছিলাম, এখানে ডি যে কোনো একটা ফিগার দিয়ে বা যে কোনো একটা সিম্বল দিয়ে করলে হবে, তাহলে সরাসরি হয়ে যাবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইকুয়াল সাইনের সেক্ষেত্রে কী হবে, না ইউনিট কিন্তু 1 হতে হবে। এখানে 50টা জামার জন্য হচ্ছে, তাহলে একটা জামার জন্য কত, 50, এখানে 200টা জামা তৈরি হচ্ছে, তাহলে একটা জামার জন্য কত, না 200, ঠিক আছে। সরাসরি এই নিয়মে করব, তাহলে সরাসরি কী হয়ে যাবে, না এখানে যে ডি বা কত দিনে কাজটা হবে বা 200টা জামা তৈরি হবে, তো সেটা সরাসরি আমরা করে ফেলতে পারবো, এবং সেক্ষেত্রে কত হচ্ছে এখানে, না 20 দিন। এবারের অঙ্ক দেখো, সেটা হচ্ছে কি বয়স সংক্রান্ত অঙ্ক। অঙ্কটাতে কি বলছে, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত। তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, না বর্তমান বয়সে দিয়েছে, এবং সেটা হচ্ছে কত, না 8:3, এবং পরে যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত, না 10 বছর পরে, এবং সেটা কত হবে, না 2:1 হবে, ঠিক আছে। অঙ্ক এটার ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, না বর্তমান, ঠিক আছে, আর এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, না 10 বছর পরে, ঠিক আছে, 10 বছর পরে দিয়েছে এই অনুপাত। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে বর্তমান দিয়েছে এবং আরেকটা দিয়েছে 10 বছর পরে। বর্তমানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 8:3, এবং 10 বছর পরে যে অনুপাত হবে সেটা হচ্ছে কত, 2:1। তো এখানে দুজনের জানতে চেয়েছে, একটা হচ্ছে পিতা এবং আর কি, না পুত্র। তো দুটোর ক্ষেত্রে আমরা খুব সহজভাবে বের করতে পারবো, সেটা দেখে নাও তোমরা কীভাবে করবে। না পিতার ক্ষেত্রে যখন বের করব সেক্ষেত্রে কী হবে, না পিতার যে বর্তমান বয়সে যে অনুপাত আছে সেটাকে আমরা প্রথমে নেব, ঠিক আছে।
এর সঙ্গে আমরা গুণ করব নিচের যে রেশিও আছে তাদের মধ্যে বিয়োগফল। তো 2 আর 1-এর বিয়োগফল কত হবে না 1 হবে, এবং নিচে বসাবো আমরা দুটো কোণাকুণি গুণ করে তাদের মধ্যে পার্থক্য। তো দুটো কোণাকুণি গুণ করে তাদের পার্থক্য কত হবে না 8 1-এ 8 আর 3 2-এ 6। তো 8 আর 6-এর পার্থক্য কত হবে না 8 আর 6-এর পার্থক্য হচ্ছে সেফ 2। এবং এক্ষেত্রে গুণ করব আমরা সরাসরি কার সঙ্গে না যেটা দেওয়া থাকবে 10 বছর পরে হোক, 15 বছর আগে হোক, 7 বছর পরে হোক, যেটাই থাক, যে বছরটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা সরাসরি গুণ করব, তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে করছি দেখো, সেটা হচ্ছে কত 2 দিয়ে কাটলাম, সেটা হচ্ছে কত 5। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কত না 8 5-এ 40 বছর, কার না বাবা বা পিতার বয়স। তো যখন পুত্রের ক্ষেত্রে বিয়োগ করব তখন সেক্ষেত্রে একই রকম হবে, শুধুমাত্র কি হবে না চেঞ্জ হবে, যেখানে 8 আছে বা শুরুতে যেটা আছে, যখন পিতার ক্ষেত্রে করেছিলাম তখন পিতার বর্তমান বয়সের অনুপাত নিয়েছি, যখন পুত্রের ক্ষেত্রে করব তখন পুত্রের বর্তমান বয়সের অনুপাত, সেটা হচ্ছে কত না 3 নেব, আর যা থাকবে সেটা অ্যাজ ইট ইজ একই থাকবে। তার মানে সেক্ষেত্রে কত হবে না 1/2 গুণিতক 10। তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 2 দিয়ে কাটবো 5 হবে। তার মানে পুত্রের যে বয়স সেটা কত হবে না 15 বছর। তাহলে খুব সহজভাবে একদম এই টেকনিকের সাহায্যে তোমরা যদি করো, যে কোনো রকম যখন দেবে সেক্ষেত্রে 10 বছর পরেই দিক বা 10 বছর আগের দিক সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়, সরাসরি আমরা কী করব বর্তমান বয়সের অনুপাত এবং আগে পরে যেটা অনুপাত দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে কী করব না যার বের করবে তার বর্তমান বয়সের অনুপাত নেব, এবং নিচে যে অনুপাত আছে তাদের বিয়োগফলটা উপরে লিখে কোণাকুণি গুণ করে তাদের বিয়োগফল। তার মানে কোণাকুণি মানে কি 8 1-এ 8 আর 3 2-এ 6, এদের মধ্যে হচ্ছে পার্থক্য যেটা, তাহলে 8 এবং 6-এর পার্থক্য কত না 2, এবং তার সঙ্গে গুণ করব কি না যে বছরটা দেওয়া থাকবে। তাহলে আমাদের হয়ে যাবে শুধুমাত্র পিতার ক্ষেত্রে যেটা বের করলাম, পুত্রের ক্ষেত্রে শুধুমাত্র যেটা চেঞ্জ সেটা হচ্ছে কত না প্রথম যে সংখ্যা সেটা পিতার ক্ষেত্রে বর্তমান বয়সের অনুপাত দেবো এবং পুত্রের ক্ষেত্রে বর্তমান বয়সের অনুপাত দেবো, আর সবগুলো একই থাকবে। তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের খুব সহজে হয়ে যাবে। তো এবারে অঙ্কটা দেখে নিই। এই বয়স সংক্রান্ত অঙ্কটাতে বলছে যে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে। তাহলে এখানে দেখো মা এবং মেয়ে তাদের যে বর্তমান বয়সের অনুপাত দিয়েছে সেক্ষেত্রে কত দিয়েছে না 7:1 দিয়েছে, এবং পরে যেটা বলেছে সেটা হচ্ছে কত না 5 বছর পর তাদের অনুপাত কত হবে না 4:1 হবে, 4:1 হবে। এটা হচ্ছে কি না এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত, এবং এটা হচ্ছে কি যে 5 বছর পর, ঠিক আছে 5 বছর পর যে অনুপাতটা হবে সেটা হচ্ছে কত না 4:1। তো এখানে চেয়েছে কি যে মা এবং মেয়ের দুজনের বয়সের পার্থক্য দিয়েছে, তো বর্তমান বয়সটা আগে বের করে নিই, তাহলে বিয়োগ করে দিলে তো পার্থক্য হয়ে যাবে। তো প্রথমে যে মার ক্ষেত্রে বের করব সেটা হচ্ছে কত দেখো না আমরা একটু আগে বলেছি, সেটা হচ্ছে কি যে প্রথমে যেটা নেবো সেটা হচ্ছে মার যে বর্তমান বয়সের অনুপাত সেটাকে প্রথমেই নেব, একদম ছকে বাঁধা অঙ্ক, ঠিক আছে। এরপরে কি করব না রেশিওর ক্ষেত্রে উপরে নিচে যেটা আছে তার পার্থক্য বা বিয়োগফল নেব, 4 আর 1-এর পার্থক্য বা বিয়োগফল কত হবে না 3 হবে, এবং নিচে কি করব না কোণাকুণি গুণ করব এবং গুণফলের পার্থক্য। তো কোণাকুণি গুণ মানে কত 7 1-এ 7 আর এখানে 4 1-এ 4, তো 7 আর 4, 7 আর 4-এর মধ্যে পার্থক্য কত হয়ে যাবে না 7 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত না 3, আর এর সঙ্গে গুণ করব আমরা কত না যেটা বছর দেওয়া থাকবে সেটা আগে হোক পরে হোক যাই হোক, যে বছর দেওয়া থাকবে সেটাই আমরা সরাসরি গুণ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 3 3 কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না মায়ের বয়স হচ্ছে বর্তমান বয়স কত না 7 5-এ 35 বছর, ঠিক আছে। তো এবার হচ্ছে কি না মেয়ের ক্ষেত্রে মেয়ের বর্তমান বয়স কত হবে, একই রকম, শুধুমাত্র এর আগের অঙ্কে বলেছি শুধুমাত্র যে অনুপাত যেটা সেটা শুধুমাত্র আলাদা হবে। অনুপাত মানে কি বর্তমান বয়সের অনুপাত যেটা মায়ের ক্ষেত্রে 7 সেটা মেয়ের ক্ষেত্রে কত হবে না 1 হবে, আর যেগুলো আছে অ্যাজ ইট ইজ একই থাকবে। তাহলে সেক্ষেত্রে 1 লিখবো, 3/3 গুণিতক 5, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না এক্ষেত্রে হচ্ছে কত 3 আর 3 কেটে দেবো, তাহলে সেক্ষেত্রে মেয়ের বয়স কত হচ্ছে না সেফ 5 বছর। তাহলে এখানে যেটা বলেছিল যে মা এবং মেয়ের বয়সের যে পার্থক্য বা যে ডিফারেন্স সেটা কত হবে না মায়ের বয়স যেটা আছে সেখান থেকে মেয়ের বয়স আমরা বিয়োগ করে দেবো, তাহলে সে হয়ে যাবে। তো সেটা হচ্ছে কত না 35, সেখান থেকে আমরা 5 বিয়োগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ওদের দুজনের বয়সের পার্থক্য হচ্ছে কত না সেফ 30 বছর। তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলো ধরন বা যেটা টাইপ যেটা যেভাবে সলভ করছি আমরা আগের অঙ্কের ক্ষেত্রে যেভাবে করেছিলাম ঠিক একই রকম, সেটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত এবং এটা আগে পরের দিক কোনো ব্যাপার নেই। তাহলে সরাসরি যার বলবে তার বর্তমান বয়সের অনুপাত নেবো এবং নিচে যে রেশিও আছে
বা যে পরের যে অনুপাত দেওয়া আছে তাদের মধ্যে পার্থক্যটা উপরে বসাবো, 4 1-এর পার্থক্য 3 এবং কোনাকুনি গুণ করে তার পার্থক্যটা নিচে বসাবো। তাহলে 7 1-এ 7 আর 4 1-এ 4, তাহলে 7 আর 4-এর মধ্যে পার্থক্যটা 3 এবং যে বয়সটা দেওয়া থাকবে আগে বা পরে সেটা আমরা গুণ করব। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না মায়ের ক্ষেত্রে 35 বছর এবং যখন মেয়ের ক্ষেত্রে বের করব সেক্ষেত্রে শুধু প্রথমটাই চেঞ্জ হবে, যেটা মায়ের বর্তমান বয়সের অনুপাত 7 ছিল, মেয়ের ক্ষেত্রে 1, তাহলে সেক্ষেত্রে 7-এর পরিবর্তে আমরা 1 নেবো এবং সেক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না মেয়ের বর্তমান বয়স হচ্ছে 5। তো দুজনের পার্থক্য কত না দুজনের পার্থক্য হচ্ছে 35 - 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 30 বছর। যদি বলতো যে দুজনের বয়সের সমষ্টি কত তাহলে সেক্ষেত্রে কী করতাম না 35 + 5, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হতো 40 বছর। এরপরে যে অঙ্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ, সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে নেওয়া। দেখো অঙ্কটা কি বলছে এখানে, যে এক ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তো গন্তব্যস্থলে দূরত্ব কত? তো অঙ্কটা দেখে বুঝতেই পারছো এই অঙ্ক হামেশাই আসে, প্রায়শই আসে এই ধরনের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে কীভাবে করব সেটা তোমরা দেখে নাও। তো এখানে বলছে যে প্রথম যখন 4 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, ঠিক আছে, 4 কিলোমিটার যখন গতিবেগে যাচ্ছে তখন সেক্ষেত্রে কী হচ্ছে না 5 মিনিট পরে পৌঁছচ্ছে, আর যখন স্পিড বাড়িয়ে দিচ্ছে 6 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন সে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে দূরত্ব কত? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দুটো স্পিড থাকবে বা গতিবেগ থাকবে সেটাকে আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে না প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা এবং পরের যে গতিবেগ বাড়িয়ে সেটা কত করেছি না 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দুটো গতিবেগকে আমরা গুণ করে দেবো, 4 × 6 এবং এর সঙ্গে আমরা কি করব না এদের যে পার্থক্য সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 4 আর 2-এর দুটো গতিবেগের পার্থক্য কত না 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 4 আর 6 ডিফারেন্স কত না 2 দিয়ে আমরা ভাগ করব এবং এর সঙ্গে গুণ করব সময়ের যে পার্থক্য। সময়ের পার্থক্য কত না একটা বলছে যখন 4 কিলোমিটারে যাচ্ছে তখন 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে যদি 10টা যদি টাইম থাকে তাহলে সেখানে 10টা 5 হয়ে যাচ্ছে, আর যখন 6 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তার মানে 10টার জায়গায় কত হচ্ছে না 9টা 55 হচ্ছে। তাহলে এই যে টাইমের গ্যাপ কত না 9টা 55 এবং 10টা 5, তার মানে 5 5 10 মিনিটের গ্যাপ। তো সেই গ্যাপ দিয়ে আমরা ভাগ করব এবং যে 10 মিনিট লিখছি যেহেতু এগুলোর ক্ষেত্রে সবগুলো কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটা 10 মিনিটটাকে আমরা এটাকেও ঘন্টায় কনভার্ট করব, তার মানে এক্ষেত্রে 60 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে খুব সহজে। সেটা হচ্ছে কত না 10 দিয়ে কাটছি সেটা হচ্ছে কত 6, ঠিক আছে, এখানে 6 দিয়ে কাটলাম, এখানে 2 দিয়ে কাটছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না দূরত্ব হচ্ছে কত না স্রেফ 2 কিলোমিটার। তাহলে অঙ্ক একদমই সোজা, এই ধরনের অঙ্ক প্রায়শই আসে। 4 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছে 5 মিনিট দেরিতে, 6 কিলোমিটার গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দূরত্ব কত হবে একদম সোজা। সেটা কি করব দুটো গতিবেগকে আমরা গুণ করব, দুটো গতিবেগের ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবো এবং যে সময়ের পার্থক্য এখানে 5 আর 5 10 মিনিট, ঠিক আছে, তাহলে 10 মিনিট দিয়ে আমরা গুণ করব, কিন্তু যেহেতু এগুলো ঘন্টায় বা কিলোমিটারে আছে তাহলে মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করা 60 দিয়ে ভাগ করব। তো এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে কত না এই অঙ্কের ক্ষেত্রে 2 কিলোমিটার। টাইম এন্ড ডিস্টেন্স থেকে আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটাতে কি বলছে যে এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 15 মিনিট দেরি করে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি করে, তো বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত? তো এখানে দুটো স্পিড আছে, একটা হচ্ছে কত না 10 কিলোমিটার এবং আরেকটা হচ্ছে কত না 12 কিলোমিটার। আমরা আগে অঙ্কে করেছি যে যে দুটো স্পিড থাকবে সেক্ষেত্রে আমরা কি করব দুটো স্পিড বা গতিবেগকে আমরা গুণ করবো, একটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তো সেটার ক্ষেত্রে কি করলাম দুটোকে আমরা গুণ করব এবং এদের যে পার্থক্য 10 এবং 12 দুটো গতিবেগের পার্থক্য দিয়ে আমরা ভাগ করব এবং এর সঙ্গে আমরা গুণ করতে বলেছিলাম কি যে সময়ের গ্যাপ। এখানে সময়ের গ্যাপ কি বলছে না প্রথমটাতে 15 মিনিট দেরি, পরেরটাতে 10 মিনিট দেরি। তার মানে দেখো একটা যদি 10টার সময় যদি কোথাও পৌঁছানোর ব্যাপার থাকে তাহলে প্রথমে যেটা গেছে সেটা হচ্ছে কত 10 মিনিট দেরিতে পৌঁছেছে, তার মানে কত না 10টার জায়গায় 10টা 10-এ পৌঁছেছে এবং পরে যখন 12 কিলোমিটার স্পিডে গেছে, স্পিড একটু বাড়িয়ে দিয়েছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে না প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কত না 15 মিনিট দেরিতে গেছে, প্রথম ক্ষেত্রে 15 মিনিট দেরিতে এবং পরে যখন স্পিড বাড়িয়েছে সেক্ষেত্রে 10-এর জায়গায় 12 কিলোমিটার করাতে তার 10 মিনিট দেরি হয়েছে, তার মানে 10টার জায়গায় সে কখন পৌঁছেছে না 10টা 10-এ পৌঁছেছে। তাহলে এখানে যে টাইমের গ্যাপ মানে কত 10টা 15 এবং 10টা 10-এর মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে কত না 5 মিনিট। তাহলে এক্ষেত্রে আমরা 5 দিয়ে
গুণ করব, কিন্তু যেহেতু এটা মিনিটের ব্যাপার আছে তাহলে সেক্ষেত্রে এগুলো যেহেতু ঘন্টা 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করবো এবং সেক্ষেত্রে কত হবে না 60 দিয়ে আমরা ভাগ করে নেব। তো এখানে কি হচ্ছে দেখো, যে 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 12, এটাকে 12 দিয়ে করব, 2 দিয়ে করছি তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 5 কিলোমিটার গন্তব্যস্থলের দূরত্ব। তো সেটা হচ্ছে কত না 5 কিলোমিটার। তো এখানে একটা জিনিস, আগের মতন যে অঙ্ক সেই একই রকম, দুটো স্পিডকে আমরা গুণ করব, তাদের পার্থক্য দিয়ে ভাগ করব এবং এদের সঙ্গে সময়ের যে গ্যাপ, এই সময়ের গ্যাপ দিয়ে আমরা গুণ করব। সময়ের গ্যাপটা কি করতে হবে না, একটা জিনিস দেখো যে এই আগের অঙ্কের ক্ষেত্রে 5 মিনিট 5 মিনিট যোগ করেছিলাম, এখানে কিন্তু 15 মিনিট আর 10 মিনিট 25 মিনিট করিনি। তার কারণটা কি না, সময়ের গ্যাপ হচ্ছে এইরকমই। সেটা হচ্ছে কি যে এইখানে যেটা দেখালাম সেটা হচ্ছে কি যে একটা যদি দেরিতে পৌঁছয় এবং আরেকটা হচ্ছে কি না আগে পৌঁছে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না দুটোকে যোগ করতে হবে। বা ঠিক উল্টো যদি হয়, আগে যাচ্ছে আর এটা দেরিতে পৌঁছচ্ছে, সেক্ষেত্রেও যোগ করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে দুটোই আগে পৌঁছে যাচ্ছে, প্লাস মানে আগে বলছি আমি, সেক্ষেত্রে বিয়োগ করতে হবে। আর দুটোই দেরিতে পৌঁছচ্ছে, দেরিটাকে আমরা মাইনাস বলছি, তো সেক্ষেত্রে কি হবে না মাইনাস করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই টাইমের গ্যাপের ব্যাপারে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। একটা দেরিতে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে কি আগে পৌঁছে যাচ্ছে, তো দেরি আগে বা আগে পরে সেক্ষেত্রে দুটো সময়কে আমরা যোগ করে দেবো। আর যে ক্ষেত্রে দুটোই আগে পৌঁছে যাচ্ছে বা দুটোই দেরিতে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে যে সময় দেওয়া থাকবে সেই সময়টাকে আমরা বিয়োগ করে দেবো। যেমন এখানে কত না প্রথমটাকে দিয়ে 10টা 15 বা 15 মিনিট দেরিতে, পরেরটা 10 মিনিট দেরিতে, তাহলে দুটোই দেরিতে যাচ্ছে, তো দুটোই দেরি মানে কত 15 মাইনাস 10, তো সেক্ষেত্রে টাইমের গ্যাপ কত 5 মিনিট। তো এগুলো যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টা করে 560 করলাম এবং এক্ষেত্রে গন্তব্যস্থলের দূরত্ব কত 5 কিলোমিটার। এবারে যে চ্যাপ্টার থেকে করাচ্ছি সেটা হচ্ছে কি লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অঙ্কটাতে কি আছে প্রথমে আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য 75 টাকা এবং লভ্যাংশের পরিমাণ বা শতাংশ ক্রয় মূল্যের সমান হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, অঙ্ক খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো কি বলছে যে 75 টাকা হচ্ছে কি না বিক্রি মূল্য, এবং এই 75 টাকায় বিক্রি করে কি হয়েছে না যে লাভ হয়েছে সেটা হচ্ছে কি না ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, মানে ক্রয় মূল্য যদি ধরো একটা বলে নিই যে ক্রয় মূল্য যদি তোমার 30 টাকা হয়, তাহলে লাভের শতাংশ বা পরিমাণ কত 30%। যদি দেখা যায় যে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে লভ্যাংশের শতাংশ কত না 60%। তো সেই অবস্থায় এখানে 75 টাকা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত বা কস্ট প্রাইস যেটা জানতে চাইবে, সেক্ষেত্রে খুব সহজে আমরা করবো। সেটা হচ্ছে কি যে ফিগারটা দেওয়া থাকবে সেই ফিগারটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, দুটো ফ্যাক্টরে ভাগ করব, যাদের ডিফারেন্স কত হবে না 10 হবে। তাহলে এক্ষেত্রে 75 মানে কত হবে না একটা হচ্ছে 15 যদি নিই এবং আরেকটা যদি 5 নিই, তাহলে সেক্ষেত্রে কত হবে না 15 5 75। যে ফ্যাক্টর যেটা তৈরি করলাম সেটা হচ্ছে কত 15 75 ক্ষেত্রে 15 5 75 এবং 15 এবং 5 এদের মধ্যে পার্থক্য কত না পার্থক্য হচ্ছে 10। কন্ডিশন এটাই হতে হবে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজে করার জন্য যে ট্রিক সেটা হচ্ছে কি যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তার দুটো ফ্যাক্টরকে আমরা ভাগ করব দুটো সংখ্যাতে, এমন দুটো সংখ্যা যাদের গুণফল হবে ওই সংখ্যাটি এবং যাদের বিয়োগফল হবে কত না 10। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে বা দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা সরাসরি কি হবে দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে নেব, তার ডান দিকে আমরা শূন্য বসাবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য যেটা আছে বা যেটাকে সিপি বলি কস্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে কত না 50 টাকা। একদম সোজা, খুব সহজভাবে এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে। সেটা হচ্ছে কি আরেকবার বলে নিই যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তাকে দুটো ফ্যাক্টরে ভাগ করব, যাদের গুণফল হচ্ছে 75 এবং যাদের বিয়োগফল হচ্ছে কত 10। এখানে 15 5 75, 15 আর 5 এর বিয়োগফল কত 10। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে না যে ছোট সংখ্যাটা থাকবে দুটোর মধ্যে, দুটো ফ্যাক্টরের মধ্যে যে ছোট ফ্যাক্টরটা সেটাকে নেবো এবং তার ডান দিকে আমরা শূন্য বসিয়ে দেবো বা তার 10 গুণ করবো, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তো তোমরা যদি ব্যাক ক্যালকুলেশন করে দেখো তাহলে সেক্ষেত্রে ঠিকই হবে। সেটা হচ্ছে কি তার মানে আগে যেটা বলেছিলাম যে যেটা কিনেছে সেটাই সে লাভ করেছে, মানে কেনা যদি 30 টাকা হয় তাহলে লাভের শতাংশ 30%। তো এখানে দেখো 50 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে লাভ করেছে কত 50%। তো 50-এর 50% মানে কত হাফ 25 টাকা। তাহলে 50 + 25 তাহলে বিক্রির মূল্য সেক্ষেত্রে কত 75 টাকা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে একদম সময়
লাগবে না, দেখা মাত্রই আমরা অঙ্কগুলো সলভ করতে পারব। শেষ অঙ্ক দেখো লাভ ক্ষতি থেকেই নিয়েছি এবং আগের যে অঙ্ক করেছি সেই টাইপেরই অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে কি বলছে যে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য 144 টাকা এবং লভ্যাংশের পরিমাণ বা শতাংশ ক্রয় মূল্যের সমান হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আগের যে অঙ্ক ঠিক একই ধরনের অঙ্ক, তো তোমরা প্র্যাকটিস যদি করো তাহলে সেক্ষেত্রে নিমেষে কিন্তু এই ধরনের অঙ্কের কিন্তু তোমরা উত্তর বের করতে পারবে। তো আগে এক্ষেত্রে কত দিয়েছে না, এক্ষেত্রে দিয়েছে কত না 144 টাকা হচ্ছে বিক্রয় মূল্য বা সেল প্রাইস, এবং বলছে যে 144 টাকা, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে, কস্ট প্রাইস। তো সেই ক্রয় মূল্য আবার ঠিক আগের মতনই বলে দিতে, সেক্ষেত্রে কী হচ্ছে লাভ কত হয়েছে না ক্রয় মূল্য যা হবে ঠিক সেই শতাংশই হচ্ছে তার লাভ হয়েছে। তার মানে যদি কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে তাতে লাভ হয়েছে কত না 10%, সেই দুটো যোগ করে হয়েছে কত না 144 টাকা। তাহলে আমরা তো জেনে গেছি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব না, যে সংখ্যাটা থাকবে তাকে দুটো ফ্যাক্টরে ভাগ করব। 144-এর অনেকগুলো ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে। 72-2 144 বা 12-12 144, 18-8 144, তো অনেকগুলো হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু আমরা সেই দুটো ফ্যাক্টরকে নেব যাদের মধ্যে কি হবে না গুণ করলে তো 144 হবেই, কিন্তু তাদের মধ্যে পার্থক্য যেন কত হয় না 10 হয়। তো সেক্ষেত্রে 144 কত হবে না 18-8-এ 144, এবং 18 এবং 8-এর পার্থক্য কত হবে না স্রেফ 10 হবে। আমাদের অঙ্কর উত্তর বেরিয়ে গেছে। সেটা হচ্ছে কি ছোট যে সংখ্যাটা হবে সেটাকে নেব, তাকে 10 গুণ করবো, তার ডান দিকে কি করব না 0 বসাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কের উত্তর কিন্তু খুব সহজে খুব কম সময় কিন্তু হয়ে যাবে। তো এক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না ক্রয় মূল্য যেটা হবে সেটা হচ্ছে কত না 80 টাকা। ব্যাক ক্যালকুলেশন করে আগের মতো দেখে নিতে পারো, দ্রব্যটির ক্রয় মূল্য 80 টাকা এবং এক্ষেত্রে লাভ হয়েছে কত না 80% লাভ হয়েছে। তো 80 টাকার 80% মানে কত 8-8-এ 64 টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য 80 টাকার সঙ্গে যদি 64 টাকা যদি যোগ করে দাও তাহলে 80 + 64, তাহলে বিক্রয় মূল্য সেক্ষেত্রে কত হয়ে যাবে না 144 টাকা হবে। সুতরাং এই পদ্ধতিতে বা এই ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি এই ধরনের অঙ্কগুলো সলভ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের সময় খুব কম লাগবে এবং নিমেষের মধ্যে তোমরা অঙ্কগুলো করে সমস্ত অঙ্কের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস ভালো হলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে।